আমার বাড়ি বরিশাল জেলার কীর্তনখোলা নদীর পাশেই। ছোটবেলা থেকে গ্রামগঞ্জে থেকে মানুষ আমি, ভূতের ভয় নেই বললেই চলে। অনেকের মুখে শুনেছি সন্ধ্যার পর কীর্তনখোলার পাশ দিয়ে হেঁটে গেলে নাকি অশরীর দেখা পাওয়া যায়। আমি কখনো এসব বিশ্বাস করতাম না। সেবার মামার বাড়িতে গিয়েছিলাম একটা কাজে। এক পরিচিত চাচার মোটর নৌকায় গিয়েছিলাম আমি। বাসায় ফেরার পথে সন্ধ্যা হয়ে যায়। চাচার গঞ্জে কাজ ছিল দেখে আমাকে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে নামিয়ে দেয়। আমাকে জিজ্ঞেস করেছিলেন সমস্যা হবে নাকি। আমি না করি। চাচাকে বিদায় দিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলাম। সন্ধ্যা নেমেছে চারপাশে, খুব দ্রুতই রাতের আধার চারপাশে ঢেকে যাবে। আমার সাথে কোনো আলো নেই, তবে বাড়ি খুব একটা দূরের পথও না। বাঁকা পথে গেলে ঠিক 15 মিনিট, আর সোজা রাস্তা দিয়ে গেলে প্রায় আধা ঘন্টা। সেদিন বাংলাদেশের সাথে ইংল্যান্ডের খেলা ছিল, তাই আমি সময় বাঁচানোর জন্য বাঁকা পথ, যাকে আমরা বলি শর্ট রাস্তা, ধরে হাঁটা দিলাম। হন হন করে হাঁটছি। সবাই মনে হয় বাংলাদেশের খেলা দেখছে। কাউকে দেখলাম না পথে। প্রায় 4 থেকে 5 মিনিট হাঁটার পর আমার পাশের একটা ঝোপে ধপ করে কি যেন পড়লো। বলতে ভুলে গেছি, শর্ট রাস্তাটা একটু জঙ্গলা এলাকার মধ্য দিয়ে। চারপাশ ঝিঁঝি পোকার ডাক। আওয়াজটা শুনেই আমি থেমে গেলাম। একদম চুপ করে দাঁড়িয়ে রইলাম 20 সেকেন্ড। কান খাড়া করে শোনার চেষ্টা করলাম কিসের আওয়াজ হলো, কিন্তু কোনো শব্দ হলো না। আর আমি নাছোড়বান্দা আস্তে আস্তে পা টিপে এগিয়ে গেলাম ঝোপের দিকে। অনেকেই ভাববেন হয়তো মিথ্যা বলছি, কিন্তু ভাই আমি আসলেই অনেক সাহসী ছিলাম। ভয় ডর খুব কম। যাই হোক, ঝোপের পাশে দাঁড়িয়ে উকি দিলাম। উকি দিয়েই চমকে উঠলাম। ওই পাশে দেখলাম একটা সাদা কাপড় পরা মহিলা ঝুঁকে আছে কিছু একটার উপর। দেখে মনে হলো কোনো চার পেয়ে জানোয়ার। অন্ধকার হতে যাচ্ছে, দৃষ্টি পরিষ্কার না। মহিলার পাশ থেকে গজ গজ শব্দ হচ্ছিল। হাড় ভাঙার আওয়াজ কানে এলো। কড়মড় করে কি যেন খাচ্ছে। আমি আর সহ্য করতে পারলাম না। জোরে চিৎকার দিয়ে বললাম, ওই কেডা এখানে। সাথে সাথে পাই করে আমার দিকে ঘুরে গেল মহিলাটা। ওটার চেহারা দেখার সাথে সাথে মনে হলো কলিজাটা এক লাফে গলায় উঠে এলো। বহু কষ্টে নিজেকে দাঁড় করে রাখলাম। মহিলার বয়স বুঝতে পারিনি, তবে সাদা চুল, সাদা কাপড় এবং সারা মুখে লেগে থাকা রক্ত, এবং সামনে পড়ে থাকা একটি মাঝারি সাইজের গরুর মৃতদেহ দেখে কিছু বুঝতে বাকি রইল না। এরপর শুধু এতটুকু মনে আছে যে জ্ঞান হারাবার আগে জোরে কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার বলেছিলাম। মহিলাটা চোখের পলকে মরা গরুটা রেখে আমার দিকে এগিয়ে এলো। এরপর আমার কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করি আমাদের বাড়ির উঠানে। সামনে এলাকার সব মুরব্বী এবং গঞ্জের বড় হুজুর বসে আছে। ওনাদের কাছে শুনতে পাই রাতে রাস্তা দিয়ে ফেরার পথে আমাদের বাড়ির 3 বাড়ির পরে রহমত আলী চাচা আমাকে দেখতে পান। এরপর আরো মানুষের সাহায্যে আমাকে বাসায় নিয়ে আসেন। আশ্চর্যের ব্যাপার যে সেদিন আমার থেকে একটু দূরে একটা আধ খাওয়া গরুর মৃতদেহ পাওয়া যায়। গরুটির শরীরের বাকি অংশ পাওয়া গেলেও মাথা থেকে পেট পর্যন্ত ছিল না। এই গল্পটা, এটা ভৌতিক গল্প না, এটা কাল্পনিক একটা গল্প, বা একটা গল্প বলতে পারেন। আসলে এই গল্পটা বলার আমার কোনো উদ্দেশ্য ছিল না, বাট খুবই ছোট একটা ছেলে গল্পটা লিখে আমার কাছে পাঠিয়েছে। বললো, ভাই আপনি তো সবারই গল্প ঘটনাটি বলেন, আমার তো তেমন একটা ঘটনা নেই, বাট একটা গল্প লিখেছি, হাসার না হাসার না কাঁদার। এই গল্পটা আপনি বলবেন। তাই ওই ছেলেটার কথা রাখতে গিয়ে আজকে এই গল্পটি আপনাদের মাঝে শেয়ার করি। আমিও মাঝে মাঝে স্তব্ধ হয়ে গেলাম। আসলে এটা গল্প বলবো না ঘটনা, এক্স্যাক্টলি তো ঘটনা নয়, বাট গল্পটাও
অদ্ভুত। তাই আমি আপনাদের মাঝে এই গল্পটা শেয়ার করি। আমি আমার জীবনে অনেক রাতই জেগেছি, পরীক্ষার জন্য, ইন্টারভিউর জন্য, এমনকি নিজের ভবিষ্যতের জন্য। কিন্তু সেই রাতটার মতো ভয়ঙ্কর রাত আমি আর কখনোই কাটাইনি। ঘটনাটা গত বছরের। আমি তখন এমবিএ পাশ করে বেকার। প্রায় প্রতিদিনই কোনো না কোনো জায়গায় সিভি পাঠাচ্ছি, ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু রেজাল্ট শূন্য। সেদিন সকালে জয়দেবপুরে একটা কোম্পানিতে ইন্টারভিউ ছিল। মনে আশা ছিল না, কিন্তু তবুও গিয়েছিলাম। ভাবলাম হয়তো আল্লাহ এবার একটা রাস্তা খুলে দেবেন। ইন্টারভিউ শেষ হতে বিকেল হয়ে গেল। তারপর এক বন্ধুর বাসায় গেলাম, খাওয়া দাওয়া শেষ করে একটু আড্ডা। সময় যে কিভাবে রাত 12:30টায় চলে গেছে টেরই পাইনি। খুব তাড়াহুড়া করে বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। স্টেশনে এসে দেখি চারিদিক নিস্তব্ধ। খুব তাড়াতাড়ি করে লোহার গেটটা এক ধাক্কায় খুলে দৌড় দিলাম টিকিট কাউন্টারের দিকে। গিয়ে দেখি টিকিট কাউন্টার বন্ধ। ঘড়িতে ঠিক সময় 12:35। মনে হলো আজ আর ট্রেন হয়তো পাবো না। প্ল্যাটফর্মে একটা টুলে বসে পড়লাম। মশা যেন রক্তের দাওয়াত পেয়েছে। মাঝে মাঝে নিজের গাড়ি নিজে থাপ্পড় মারছি। চারপাশে কুয়াশা নামছে ধীরে ধীরে। দূরে একটা অশ্বত্থ গাছ, গাছটার নিচে আলো পৌঁছায় না। কিছুক্ষণ ওদিকে তাকিয়েছিলাম, যদিও মনে তখন তত একটা ভয় পাইনি। বাট তখন হঠাৎ চোখে একটু ঝিমুনি এসেছিল। ঠিক তখনই কানের একদম কাছে কে যেন চিৎকার করলো, পেয়ে গেছি রে। আমি দৌড়ে উঠে দাঁড়ালাম, চোখে হালকা ঘুম। ঠিক বুঝে উঠতে পারতেছিলাম না তখনই হঠাৎ যেগুলো দেখতেছিলাম, যা দেখলাম, সামনে তাকিয়ে আজও মনে করলে শরীর ঠিক ঠান্ডা হয়ে যায়। দুইটা কঙ্কাল দাঁড়িয়ে আছে আমার সামনে। হাড়ের গায়ে মাংস নেই, কিন্তু দাঁতগুলো দেখা যাচ্ছে। আমাকে বললো, কি ভেবেছিলি রে টোংরা? লুকিয়ে থাকলে তোকে পাবো না? কঙ্কালের এই কথা শুনে আমার গলাটা একেবারে শুকিয়ে কাঠ। কাপা গলায় বললাম, কে তোমরা? আমি টোংরা না, আমি মানুষ। ওরা দুজন আমার কথা শুনে একসাথে খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। এক পায়াটা বলল, মরা মানুষ মানুষ না রে, তুই তো অনেক আগেই মরে গেছিস। তাদের কথা শুনে আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি মরিনি, আমি জলজান্ত মানুষ। প্রথম কঙ্কালটা বলল, মানুষ কখন মরে, সে কি টের পায়? এই কথাটা শুনে আমার বুকের ভিতরটা কেমন হালকা হয়ে গেল। হঠাৎ মনে পড়লো, আমি কি স্টেশনে আসার সময় রাস্তার পার হচ্ছিলাম? কোন গাড়ি কি এসেছিল? কিছু পরিষ্কার মনে পড়ছে না। ঠিক তখন আমি নিজেকে একদম অন্য জগতে ফিল করতেছিলাম। আমি কাঁদতে কাঁদতে বললাম, দেখেন, আমার অনেক কিছু বাকি আছে জীবনে, আমি মরতে পারি না। এক পায়া বলল, আজ তোর বিয়ে বন গাছের পেতনির সাথে। আমি স্তব্ধ। বিয়ে? হ, গায়ে গু হয়ে গেছে। আমি বুঝলাম না। ওরা বলল, মানুষের যেমন গায়ে হলুদ, আমাদের গায়ে গু। তারা হাস্যকর।
ওরা আমাকে টানতে শুরু করলো অশথ গাছের দিকে। আমি মরিয়া হয়ে বললাম, আমি কবিতা লিখতে পারি, তোমরা পারে না। ওরা থামলো, বলো প্রমাণ দে। আমি কাপা হাতে ব্যাগ থেকে কাগজ বের করলাম, কঙ্কালের নাম জিজ্ঞেস করলাম, কানাবেল। আমি লিখলাম, তেল আছে, তেল আছে, আর আছে কত্তেল। সবচেয়ে মহান হলো কঙ্কাল কানাবেল। কানাবেল হাততালি দিল। ঠিক তখনই এক পায়ে চিৎকার করে বলল, ওই যে অশথ গাছে ট্যাংরা। ওরা দৌড় দিল। আমি সুযোগ বুঝে দৌড় দিলাম স্টেশন পার হয়ে। দৌড়াচ্ছি কিন্তু হঠাৎ বুঝলাম আমার পায়ের শব্দ নেই। আমি থামলাম, বুকের উপর হাত রাখলাম, কোনো দুঃখকান নেই। ঠিক তখন পিছন থেকে ঠান্ডা গলা, দেখলি তো, তুই তো অনেক আগেই আমাদের সাথে। ধীরে ধীরে ঘুরলাম, কানাবেল দাঁড়িয়ে, তার পাশে আরেকটা কঙ্কাল, মুখটা আমার মতো। দূরে রেললাইনের পাশে মানুষের ভিড়। মানুষজন বলছে বেচারা ছেলেটা রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় মারা গেছে। আমি চিৎকার করতে চাইলাম, শব্দ বের হলো না। কানাবেলের কাছে এসে বলল, তুই কখনো মরে গেছিস যখন স্টেশনে ঢুকছিলি? এখন তুই শুধু নিজের লাশের দাফন দেখবি। সবকিছু ধীরে ধীরে অন্ধকার হয়ে গেল। শেষবার আমি দেখছিলাম আমার মা ফোন করছে, কিন্তু ফোনটা বাজছে লাশের পকেটে। এই গল্পটা আনোয়ার ভাই আমাদেরকে পাঠিয়েছেন। বলেছেন আমাদের বাসায় যাতে খুব খুঁচিয়ে তার গল্পটা, তার সেই সত্যপট কাহিনীটা শেয়ার করি। কথা না বাড়িয়ে তার সেই সত্য কাহিনীটা যতটুকু সম্ভব আমি আমার গলায় প্রকাশ করছি। আনোয়ার তখন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। সেখানে থাকতো কলকাতায়। সে থাকে কলকাতা শহরে। পরিবার মুর্শিদাবাদে, আর পড়াশোনার জন্য সে একা ভাড়া নিয়েছিল একটা পুরনো বাড়ির দোতলার ঘর, বউবাজার এলাকায়। বাড়িটা ব্রিটিশ আমলের, লম্বা করিডোর, কাঠের সিঁড়ি, আর জানালায় মোটা লোহার গ্রিল। বাড়ির মালিক বৃদ্ধ মানুষ, হরিপদ বাবু। ভাড়া সস্তা, তাই বেশি প্রশ্ন করেনি আনোয়ার মামায়। প্রথম দিন ঘরে ঢুকে সে একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছিল। ঘরের এক কোণে দেয়াল কালো দাগ, যেন আগুনে পড়েছিল কোনো সময়। জিজ্ঞেস করতে হরিপদ বাবু বলেছিলেন ওসব পুরনো দাগ, অনেক বছর আগের ঘটনা। এখন যে গল্পটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, গল্পটা পাঠিয়েছেন আনোয়ার ভাই, আমার খুব কাছের বন্ধু আনোয়ার ভাই, তার জীবনের গল্পটা আপনাদের মাঝে তুলে ধরতে। আমি তাকে ইঙ্গিত করে গল্পটা আপনাদের মাঝে শেয়ার করছি। আনোয়ার তখন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। সে থাকে কলকাতা শহরে। পরিবার মুর্শিদাবাদে, আর পড়াশোনার জন্য সে একা ভাড়া নিয়েছিল একটি পুরনো বাড়ির দোতলা ঘর, বউবাজার এলাকায়। বাড়িটি ব্রিটিশ আমলের, লম্বা করিডোর, কাঠের সিঁড়ি, আর জানালায় মোটা লোহার গ্রিল। বাড়ির মালিক বৃদ্ধ মানুষ, হরিপদ বাবু। ভাড়া সস্তা, তাই বেশি প্রশ্ন করেনি আনোয়ার। প্রথম দিন ঘরে ঢুকে সে একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছিল। ঘরের এক কোণে দেয়ালে কালো দাগ, যেন আগুনে পুড়েছিল কোনো সময়। জিজ্ঞেস করতে হরিপদ বাবু বলেছিলেন ওসব পুরনো দাগ, অনেক বছর আগের ঘটনা। কিন্তু কেমন ঘটনা সেটা আর বলেনি।
প্রথম রাতেই অদ্ভুত কিছু ঘটল। রাত তখন প্রায় 2টা। কুকুরের ডাকা, দূরের ট্রামের ঘন্টা। হঠাৎ আনোয়ার শুনল তার সামনে কেউ যেন ধীরে ধীরে হেঁটে যাচ্ছে, টুক 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 করে। সে ভেবেছিল হয়তো অন্য ভাড়াটে, কিন্তু সমস্যা হলো ওই তলায় আর কেউ থাকে না। পায়ের শব্দ এসে থামলো তার দরজার সামনে। তারপর ধীরে ধীরে দরজায় আঁচড়ানোর শব্দ, খরর খরর করে। আনোয়ার সাহস করে দরজা খুললো। বাইরে ফাঁকা করিডোর, বাতাস নেই, তবু করিডোরের শেষের লাইটটা জ্বলছে। দরজা বন্ধ করে ঘুরতেই সে দেখলো ঘরের ওই পোড়া দাগের জায়গাটা যেন একটু ভিজে, আর একটা গন্ধ পোড়া চামড়ার মতো। পরের দিন সকালে নিজের চায়ের দোকানে আনোয়ার কথা বলছিল পাশের পাড়ার এক বৃদ্ধার সঙ্গে। বৃদ্ধা বললেন, তুই এই বাড়িতে থাকিস? ও বাড়িতে আগুনে একটা মেয়ে পড়ে মরেছিল রে বাবা, বিয়ের পরের দিন। ঘটনাটা নাকি প্রায় 25 বছর আগের। মেয়েটার নাম ছিল রুবিনা। তাকে নাকি শ্বশুর বাড়ির লোকেরা আগুনে পুড়িয়ে মেরেছিল। মামলা হয়েছিল, কিন্তু প্রমাণের অভাবে সবাই ছাড়া পেয়ে যায়। আর সেই ঘরটার ছিল আনোয়ারের ঘর আর সেই ঘরটাই ছিল আনোয়ারের ঘর। আনোয়ার এসব বিশ্বাস করতো না। সে নিজেকে বোঝালো সবই কাকতালীয়। তৃতীয় রাতে ঘটনাটা ভয়ঙ্কর হয়ে উঠল। রাত ঠিক 3টা। হঠাৎ তার ঘুম ভাঙলো। সে বুঝতে পারলো ঘরে কেউ আছে। চোখ খুলতে দেখলো আয়নার সামনে একটা মেয়ের অবয়ব দাঁড়িয়ে, সাদা পোশাক, চুল খোলা, আর মুখের অর্ধেকটা যেন পুড়ে গলে গেছে। আনোয়ার ভয়ে জমে গেল। সে চিৎকার করতে পারলো না। মেয়েটা আয়নায় তাকিয়ে আছে, কিন্তু ঘরের ভিতর তার কোনো প্রতিবিম্ব নেই। মানে সে শুধু আয়নাতেই দেখা যাচ্ছে। হঠাৎ আয়নার কাছে আগুনের দাগের মতো ফাটল ধরলো, আর মেয়েটার চোখ ঘুরে সরাসরি আনোয়ারের দিকে তাকালো। একটা ফিসফিস আওয়াজ, আমাকে নিয়ে দে। তারপর সব অন্ধকার। পরের দিন সকালে আনোয়ার ঘরের মেঝেতে পড়েছিল। আয়নাটা ভাঙা, হাত কেটে রক্ত বেরিয়েছে। সে সিদ্ধান্ত নিল ঘটনাটা জানতেই হবে। সে পুরনো খবরের কাগজ খুঁজতে গেলে কলেজ স্ট্রিটে। কয়েক ঘন্টা ঘাটাঘাটির পর সে একটা পুরনো রিপোর্ট পেল। রুবিনা খাতুন, বয়স 19, বউবাজারে পুড়ে মৃত্যু, স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ। কিন্তু একটা লাইন তার চোখে পড়ল। মৃত্যুর আগে রুবিনা প্রতিবেশী এক যুবকের কাছে সাহায্য চেয়েছিলেন। সেই যুবকের নাম হরিপদ, মানে বাড়ির মালিক। আনোয়ার হরিপদ বাবুর মুখোমুখি হলো। প্রথমে অস্বীকার, তারপর কান্না। হরিপদ স্বীকার করলেন তিনি রুবিনাকে বাঁচাতে পারেননি। আগুন লাগার সময় তিনি পাশের ঘরে ছিলেন। রুবিনা তার দরজায় ধাক্কা দিয়েছিল, কিন্তু তিনি ভয় পেয়েছিলেন, ঝামেলায় জড়াতে চাননি। তিনি দরজা খুলেননি। রুবিনা জীবন্ত পুড়ে মারা যায়, আর সেই ঘরই পরে ভাড়া দেওয়া হয়। সেই রাতে আনোয়ার আবার একই শব্দ শুনল। এবার সে ভয় পেল না। সে ঘরের মাঝখানে দাঁড়িয়ে বলল, আমি সত্যিটা জেনে গেছি, তোমার কথা সবাই জানবে। হঠাৎ ঘরের তাপমাত্রা কমে গেল। আয়নায় আমার সেই মেয়েটা, কিন্তু এবার তার মুখে ভয়ঙ্কর রাগ নেই, চোখে জল। সে ধীরে ধীরে এগিয়ে এলো, আর আনোয়ারের কপালে ঠান্ডা একটা স্পর্শ। তারপর পুরো ঘরটা ধোঁয়ায় ভরে গেল। পরের দিন সকালে হরিপদ বাবু হার্ট অ্যাটাকে মারা গেলেন। মৃত্যুর আগে তিনি পুলিশকে সব স্বীকার করেছিলেন। পুরনো ঘটনার বিবরণ, রুবিনার কেস আবার খোলা হয়। আনোয়ার ওই বাড়ি ছেড়ে দেয়।
কিন্তু মাঝে মাঝে গভীর রাতে যখন সে অন্য বাসায় ঘুমায়, সে এখনো পোড়া গন্ধ পায়। আর আয়নায় কয়েক সেকেন্ডের জন্য দেখতে পায় পেছনে দাঁড়িয়ে আছে সাদা পোশাকের এক ছায়া, চোখে এক অদ্ভুত শান্তি। লোকে মুখে শোনা যায় বউবাজারের সেই পুরনো বাড়িতে এখন আর কেউ বেশি দিন থাকতে পারে না, কারণ মেয়ে হয়তো হয়েছে কিন্তু আগুনের স্মৃতি কখনো মুছে যায় না। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের এক নির্জন অঞ্চল, সুন্দরবন সংলগ্ন এক গ্রাম, চারপাশে কেওড়া গাছ, কাদামাটি আর জোয়ার ভাটার নদী। সেই গ্রামের নাম ছিল শালিখাচর। মানচিত্রে ঠিকঠাক খুঁজলেও পাওয়া যায় না। হরিপদ ছিল স্থানীয় এক স্কুল শিক্ষক, বয়স তার 28 বছর, শান্ত, ভদ্র, বই পাগল মানুষ। গ্রামের সবাই তাকে সম্মান করত। সে একাই থাকতো নদীর ধারের এক টিনের ঘরে। গ্রামে একটা নিয়ম ছিল, সূর্য ডোবার পর নদীর দিকে কেউ যায় না। কেন? কেউ স্পষ্ট করে বলতো না। একদিন স্কুল থেকে ফেরার পথে হরিপদ শুনল গ্রামের বয়স্ক এক জেলে বলছে, জোয়ারের পর নদী মানুষ নেয়। হরিপদ হেসে উড়িয়ে দিল কুসংস্কার ভেবে। কিন্তু 3 দিন পর গ্রামের এক কিশোর নিখোঁজ হলো। শেষবার তাকে দেখা গিয়েছিল নদীর ঘাটে সন্ধ্যার পর। তারপর শুধু কাদার উপর অদ্ভুত টেনে নেওয়া দাগ, মানুষের পায়ের মতো না, আবার পুরো পশুরও না। এক রাতে প্রায় 2:30, 2:30 হরিপদ ঘুমাচ্ছিল। বাইরে নদীর হাওয়া। হঠাৎ সে শুনল তার নাম ধরে কেউ ডাকছে, হরিপদ, ওই হরিপদ। কণ্ঠটা একেবারে তার মায়ের মতো। সমস্যা হলো তার মা মারা গেছেন আজ থেকে ঠিক 5 বছর আগে। ডাকটা আসছে নদীর দিক থেকে। টিনের দরজা কাঁপছে, বাইরে কুয়াশা। হরিপদ নিজেকে বোঝালো স্বপ্ন দেখছি হয়তো, কিন্তু ডাকটা থামলো না। বাবা, বাইরে আয়। এবার গলাটা কেঁদে উঠল। অবশেষে সে দরজা খুলল। গ্রাম নিস্তব্ধ, কুকুর নেই, ঝিঝি নেই, অস্বাভাবিক নীরবতা। সে হাঁটতে হাঁটতে নদীর ঘাটে পৌঁছালো। দেখলো জোয়ার এসেছে, কিন্তু পানির রং কালো, অস্বাভাবিক কালো। নদীর মাঝখানে একটা সাদা কাপড় ভাসছে। তারপর কাপড়টা ধীরে ধীরে ডুবে গেল। হঠাৎ তার পায়ের নিচের কাদা নরম হয়ে গেল। মাটি যেন তাকে টেনে নিচ্ছে। সে চিৎকার করলো, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হলো না। নদীর ভেতর থেকে ধীরে ধীরে একটা মাথা উঠলো, চুল জট পাকানো, মুখ ফুলে বিকৃত, চোখ দুটো সম্পূর্ণ সাদা। কিন্তু ভয়ঙ্কর বিষয়টা ছিল, মুখটা হুবহু হরিপদের নিজের মুখের মতন, একই চেহারা। ওটা কাদা আর শেওলা মাখা। হাতে ইশারা করলো, এসো। তারপর নিজের গলা চিরে ফেললো, আর নদীর পানি লাল হয়ে উঠল। পরের দিন সকালে গ্রামবাসীরা হরিপদকে খুঁজে পেল নদীর ঘাটে। সে বেঁচে ছিল, কিন্তু পুরোপুরি চুপ, চোখ স্থির, মুখে কোনো ভাব নেই। তার শরীরে কাদার দাগ, আর গলায় 5টা আঁচড়, নিজের নখের মতো। ওকে গ্রামের কবিরাজ দেখালো, বলল নদীর ওরা ডাকছে। তারপর থেকে হরিপদ আর আগের মতো নেই। সে রাতে ঘুমায় না, সারা রাত নদীর দিকে তাকিয়ে বসে থাকে। 2 সপ্তাহ পর আবার এক কিশোর নিখোঁজ। এবার ঘাটে পাওয়া গেল হরিপদের স্যান্ডেল, কিন্তু হরিপদ ঘরে বসেছিল। গ্রামবাসীরা সন্দেহ করতে শুরু করলো, কারণ যেদিন কেউ নিখোঁজ হয় সেদিন রাতে হরিপদের ঘরে ভিজে কাদার গন্ধ পাওয়া যায়।
এক এক বৃদ্ধ জেলে এক রাতে ঢুকে দেখলো হরিপদ মাঝরাতে নদীর দিকে হাঁটছে, কিন্তু তার পা মাটিতে পড়ছে না, সে কয়েক ইঞ্চি ভেসে আছে। নদীর ধারে গিয়ে সে থামলো, তারপর পিছন থেকে আরেকটা ছায়া বের হলো, ঠিক একই চেহারা। দুজন একসাথে পানিতে ঢুকে গেল। পরের দিন সকালে নদীতে একটা লাশ ভাসলো, মুখ ফুলে গেছে, চোখ সাদা, কিন্তু গ্রামবাসীরা শিউরে উঠল লাশটা হরিপদের। তাহলে গতকাল রাতে যাকে নদীর ধারে হাঁটতে দেখা গেল সে কে? আজও নাকি শালিখেচরের লোকেরা বলে, জোয়ারের সময় যদি কেউ তোমার পরিচিত কণ্ঠে ডাক দেয় তাহলে সাড়া দিও না, কারণ নদী শুধু মানুষ নেয় না, নদী মানুষের ছায়াও রেখে দেয়। তো এই গল্পটা পাঠিয়েছে আমার এক ভাই। সে খুব সে খুব ভয়ে ভয়ে বলল, ভাই গল্পটা একটু মনোযোগ দিয়ে সবাইকে পড়ে শোনাই, কারণ গল্পটা দেখতে আমার নিজেরই খুব ভয় লেগেছিল। গল্পটা ঠিক এরকম। বাংলাদেশের উত্তরের এক নির্জন শহর বাংলাদেশের উত্তরের এক নির্জন শহর, রেললাইন ঘেঁষা, কুয়াশায় ঢাকা, নাম কেউ ঠিক মনে রাখে না। সেখানে একটা পুরনো রেল স্টেশন ছিল। স্টেশনটা এখন প্রায় বন্ধ। দিনে দু একটা লোকাল ট্রেন থামে, কিন্তু রাত 12টার পর আর কোনো ট্রেন আসে না, অন্তত অফিসিয়াল রেকর্ডে আসে না। কথাটা এখানে ক্লিয়ার হওয়া দরকার, অন্তত অফিসিয়াল রেকর্ডেই আসে না, কিন্তু আসে। আরিফ শহরের এক কলেজের ছাত্র। বন্ধুরা মিলে বাজি ধরেছিল রাত 12টার পর স্টেশনে গিয়ে ভিডিও করে আনতে হবে। লোকমুখে শোনা যায় রাত 12টা 47-এ একটা ট্রেন আসে, কিন্তু সেটা কোনো তালিকায় নেই। কেউ টিকিট কাটে না, কেউ ওঠে না, শুধু কেউ কেউ নামে। আরিফ এসব বিশ্বাস করতো না। সে একা গেল। ঠিক 12টা 47। স্টেশন ফাঁকা, বাতিটি টিমটিম করছে। ঘড়িতে তখনও 12টা 46। হঠাৎ দূরের ট্রেনের হুইসেল, লাইন কাঁপতে শুরু করলো, কিন্তু অদ্ভুত ব্যাপার, দূরে কোনো আলো নেই, তবু শব্দ বাড়ছে। ঠিক 12টা 47-এ ঠিক তার সামনে দিয়ে একটা ট্রেন ঢুকলো, কিন্তু ট্রেনটা পুরোটাই কালো, কোনো নম্বর নেই, জানালায় কাঁচ নেই, ভেতরটা অন্ধকার। দরজাগুলো নিজে নিজে খুলে গেল। আরিফ সাহস করে এক কামরায় উঠলো। ভেতরে ঠান্ডা, খুবই ঠান্ডা। সিটে কয়েকজন বসে আছে, কিন্তু তারা নড়ছে না, চোখ খোলা, স্থির। একজন বৃদ্ধ, এক গর্ভবতী মহিলা, এক স্কুল ড্রেস পরা ছেলে, সবাই সামনে তাকিয়ে। আরিফ ফিসফিস করে বলল, হ্যালো। সবাই একসাথে ধীরে ধীরে তার দিকে ঘাড় ঘুরালো। চোখগুলো একদম কালো, একেবারেই কালো। হঠাৎ পেছন থেকে কণ্ঠ, টিকিট। আরিফ ঘুরে দেখলো একজন টিকিট কালেক্টর দাঁড়িয়ে, ইউনিফর্ম পুরনো, ছেঁড়া, বুকের পকেটে মরচে ধরা ব্যাজ, আর মুখে অদ্ভুত হাসি। এই ট্রেনে উঠলে নামা যায় না, টিকিট কাটা হয়েছে? আরিফ বলল, আমি তো। লোকটা তার হাতে একটা কাগজ ধরিয়ে দিল। কাগজে লেখা, মৃত্যুর তারিখ, আজ, সময় রাত 12টা 47। ট্রেন চলতে শুরু করছে। আরিফ জানালার দিকে তাকালো। বাইরে স্টেশন নেই,
বাইরে তার নিজের বাড়ি। সে দেখলো নিজের ঘরে সে বিছানায় শুয়ে আছে, চারপাশে মানুষ কাঁদছে, তার মা চিৎকার করছে, তার বন্ধু বলছে হৃদরোগে মারা গেছে নাকি। আরিফ বুঝতে পারলো সে এখন বেঁচে নেই। টিকিট কালেক্টর বলল, যারা হঠাৎ মারা যায় তারা প্রথমে এই ট্রেনে ওঠে। তারা ভাবে স্বপ্ন, কিন্তু ট্রেনটা যায় এক জায়গায় যেখান থেকে কেউ ফেরে না। এক এক করে সব যাত্রী উঠে দাঁড়ালো। তারা ধীরে ধীরে আরিফের দিকে হাঁটছে। তাদের মুখ বিকৃত হতে শুরু করলো, চামড়া ঝরে পড়ছে, চোখ গলে যাচ্ছে, কিন্তু হাসি থামছে না। হঠাৎ সব অন্ধকার। আরিফ চোখ খুলল। সে স্টেশনে দাঁড়িয়ে, ঘড়িতে তখনও রাত 12:46। দূরে ট্রেনের শব্দ, সবকিছু আবার শুরু হতে যাচ্ছে। কিন্তু এবার তার হাতে আগেই একটা কাগজ। সে তাকালো, লেখা মৃত্যুর তারিখ গতকাল, সময় ঠিক রাত 12:47। আরিফ বুঝলো সে প্রতি রাতে একই ট্রেনে উঠছে, একই ভাবে মরছে, আবার ফিরে আসছে ঠিক 12:46। চক্রটা কখনো শেষ হচ্ছে না। মুখে মুখে বলে, যদি কোনোদিন রাত 12:47 কোনো স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের শব্দ শোনো, কখনো ওঠো না। কারণ কিছু ট্রেন যাত্রী বহন করে না, আত্মা সংগ্রহ করে। তুমি চাইলে